Welcome to my English class. I am Abdul Salam, assistant teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, we have been working for a long time about grammatical points. Today, I am also going to discuss about a grammatical point, that is voice change, and it is lecture 3 because we have already finished 2 lectures before this class. So, I am going to discuss voice change again today with some new rules and with some special objectives. That is, look at it please. Active. She gave me a ring. She gave me a ring. আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কিভাবে করা যায় আমরা সেটা নিয়ে কাজ করব। অবজেক্ট ভার্ব সাবজেক্ট। তাহলে আমাদের এখানে যে বিষয়টা খেয়াল করব, আমরা কিন্তু এর আগে যে উদাহরণগুলো দিয়েছিলাম এর আগের ক্লাসগুলোতে, সেখানে একটা অবজেক্ট ছিল, সেই অবজেক্টটাই আমরা সাবজেক্ট করেছিলাম, কিন্তু এখানে সামান্য পার্থক্য, এখানে দুইটা অবজেক্ট। তাহলে আমাদের কি নিয়ম, একটা অবজেক্ট সাবজেক্ট হবে আর অন্য অবজেক্টটা অবজেক্টই থাকবে। যে অবজেক্টটা অবজেক্ট রূপেই থাকে তাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। তাহলে কি, ধরো এইটাকে আমরা সাবজেক্ট ধরবো আই, মি অবজেক্ট ফর্ম, সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, এটা পাস্ট টেন্স, অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, আই ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, আই ওয়াজ গিভেন আ রিং, I was given a ring by her. তাহলে এই যে she এর অবজেক্ট ফর্ম হচ্ছে her, এটা হচ্ছে অবজেক্ট, তার পূর্বে প্রিপোজিশন বসে গেল by, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ভার্ব অক্সিলারি ভার্ব। এইটা অবজেক্ট ছিল, অবজেক্ট থাকলো, একে বলা হয় রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট এই। তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলছি, বাট এ লিটল বিট ডিফারেন্ট। দ্যাট ইজ, আমরা কিন্তু ভয়েস চেঞ্জের অন্যান্য নিয়ম বা রুলস নিয়ে কথা বলছি, যা তোমাদের শেখা অত্যন্ত জরুরি। তাই তোমরা ক্লাসটা অত্যন্ত সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখো, অনেক কিছু শিখতে পারবে, অনেক সহজে এবং সুন্দরভাবে ভয়েস চেঞ্জ শেখা সম্ভব। তাহলে আমরা কি শিখলাম, আমাদের মূল নিয়ম হচ্ছে যে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, তাই হলো অক্সিলারি ভার্ব বসবে টেন্স অনুযায়ী, সেটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সেটাও হলো, আর এই সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, তার পূর্বে একটা প্রিপোজিশন বাই হবে, আর এই যে অবজেক্টটা ছিল এই অবজেক্টটা অবজেক্টই থাকলো। তাহলে আমরা কি শিখলাম, অ্যাক্টিভ ভয়েসে একাধিক অবজেক্ট থাকলে তার মধ্যে একটি অবজেক্ট সাবজেক্ট আকারে কাজ করবে আর অন্য অবজেক্টটা অবজেক্ট রূপেই থাকবে। যে অবজেক্টটা অবজেক্ট রূপেই থেকে যায় তাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। এখন কথা হলো যে আমার কি সবসময় এই পার্সোনাল অবজেক্টটাই সাবজেক্ট হবে? নো, দুটাই হতে পারে। নিয়ম হচ্ছে, যদি পার্সোনাল অবজেক্টটা সাবজেক্ট আকারে বসে তাহলে সরাসরি ইম্পার্সোনাল বা ডিরেক্ট অবজেক্ট যেটা, সেটা ভার্বের পরে বসবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তুটা কি, এবার আমরা সেটা দেখব। অর কি, আরিং, এবারে অবজেক্ট ছিল, হয়ে গেল সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম আছে তাই অক্সিলারি ভার্ব ওয়াজ, আরিং ওয়াজ গিভেন কাকে, আমাকে, টু মি, বাই হার। তাহলে আমরা এখানে কি শিখলাম, টু যুক্ত করতে হচ্ছে কেন? মজার ব্যাপার হলো, তোমরা সবসময় খেয়াল করবে, একটা সেন্টেন্সে যদি একাধিক অবজেক্ট থাকে, একটি অবজেক্ট সাবজেক্ট আকারে বসবে, অন্য অবজেক্টটা অবজেক্ট রূপে থাকবে। যে অবজেক্টটা অবজেক্ট রূপে থাকে তাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। যদি পার্সোনাল অবজেক্টটা এই ব্যক্তিবাচক অবজেক্টটা সেন্টেন্সে অবজেক্ট রূপে থাকে, যদি এই পার্সোনাল অবজেক্টটা সেন্টেন্সে অবজেক্ট রূপে থাকে, সেই ক্ষেত্রে তার পূর্বে প্রিপোজিশন টু বসে। এইটুকু খেয়াল রাখলেই হলো। আর যখন পার্সোনাল অবজেক্টটা সাবজেক্ট রূপে বসে তখন আর কোনো সমস্যা নেই, তখন ওই ইম্পার্সোনাল অবজেক্টটা বস্তুবাচক বা ঘটনাবাচক যেটা, সেটা শুধু সরাসরি ভার্বের পরে বসালে হয়ে গেল।
কিন্তু যখন পার্সোনাল অবজেক্ট রূপে তোমরা রাখছো সেই ক্ষেত্রে এই পার্সোনাল অবজেক্টের পূর্বে একটা টু ব্যবহার করতে হচ্ছে। সেই ক্ষেত্রে পার্সোনাল অবজেক্টের পূর্বে একটা টু ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক ভাবে সুন্দর এবং ইজিলি আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী বিষয় নিয়ে কাজ করব। পরবর্তী কথা এবং কাজ নিয়ে আমরা চেষ্টা করব কিভাবে ভয়েস চেঞ্জের অন্যান্য নিয়মগুলো আরো সহজ এবং সুন্দরভাবে প্রয়োগ করা যায়, যা তোমাদের শেখাকে অনেক সমৃদ্ধশালী করবে। যেমন আরেকটা সেন্টেন্স দেখো তো, Panic seized me. এখানে তাহলে মি হচ্ছে অবজেক্ট, হয়ে গেল সাবজেক্ট আই। এটা পাস্ট টেন্স, অক্সিলারি ভার্ব ওয়াজ। I was seized, SIZED, seized with panic. I was seized with panic. এখানে অবজেক্টটা হয়ে গেল, এটা সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন প্রশ্ন হলো যে আপনি এতক্ষণ বাই ব্যবহার করলেন, এখানে উইথ ব্যবহার করছেন কেন? ইয়েস, দ্যাটস ইম্পর্টেন্ট। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দ্বারা যদি বস্তু, যন্ত্র, সহায়, উপায়, মাধ্যম বোঝায়। কি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দ্বারা যদি বস্তু, যন্ত্র, সহায়, উপায়, মাধ্যম বোঝায়, সেই ক্ষেত্রে তার অবজেক্ট ফর্মের পূর্বে প্রিপোজিশন উইথ বসে। ইটস রিয়েলি ইন্টারেস্টিং। ওকে, আমরা এর পরবর্তী সেন্টেন্সটা দেখব, সেটা কিভাবে করা যায় দেখা যাক। অ্যাক্টিভ, I know that she thought me mean. I know that she thought me mean. আচ্ছা, এই যে কনজাংশন আছে তার অর্থ আমরা দেখে বুঝবো এটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স আছে। যদি এন্ড বাট অর থাকতো তাহলে কম্পাউন্ড হতো। আর যেহেতু হু ইজ দ্যাট, সিন্স, বিকজ, অ্যাজ, দো, অলদো, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, এগুলি দ্বারা একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ যখন যুক্ত হয় তখন তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। ওকে, এই কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, এই কনজাংশনের উভয় পাশেই প্যাসিভ ভয়েস করতে হয়। কনজাংশনের উভয় পাশেই প্যাসিভ ভয়েস করতে হয়। কেমন? আচ্ছা, এখানে কি অবজেক্ট নেই? এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। তাহলে এখানে কি আছে? কি আছে? যেখানে কোনো অবজেক্ট থাকবে না সেখানে একটা অবজেক্ট ধরবা, ইট। কি ধরবা? ইট। তাহলে একে আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন কি হবে? ইট। এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ইট ইজ নন টু মি। তোমাদেরকে এর আগে বহুবার শিখাইছি, বহুবার বলেছি, সেটা কি? নো ভার্বের পরে তখন আর বাই বসবে না, নো ভার্বের পরে বসে টু। তুমি আমার নিকট চেনা, আমার দ্বারা চেনা না। তুমি আমার নিকট চেনা, তুমি আমার দ্বারা চেনা না। ওকে, নাইস। তাহলে এখানে অবজেক্ট ছিল না, ইটটাকে আমরা অবজেক্ট ধরে সেই ইট হয়ে গেল সাবজেক্ট। এটা প্রেজেন্ট টেন্স ছিল, তাই অক্সিলারি ভার্ব ইজ হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট। এবারে দ্যাট, এবারে এইটুকে প্যাসিভ ভয়েস করো তো। তাহলে এটা অবজেক্ট আই, মি হচ্ছে অবজেক্ট ফর্ম, সাবজেক্ট হচ্ছে আই। এটা পাস্ট টেন্স, তাহলে আই ওয়াজ থট মিন বাই হার। Okay, nice. So my dear viewers, now you can easily understand about this sentence. That is, যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স থাকবে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের মাঝে কনজাংশন থাকে, সেই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার সময় এই কনজাংশনের এই পারেও প্যাসিভ ভয়েস হবে, এই পারেও প্যাসিভ ভয়েস হবে। শুধুমাত্র বি ভার্ব বা ইন্টারজেক্টিভ ভার্বের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হবে না, অন্য সব ক্ষেত্রেই প্যাসিভ ভয়েস হবে। তাহলে আমরা এখানে দেখলাম কনজাংশন আছে, পূর্বে এটাও প্যাসিভ ভয়েস হলো, কোনো চেঞ্জ হলো না। আবার এইটারও প্যাসিভ ভয়েস হয়ে গেল। এইটা, এই নিয়মগুলো তোমাদের আগে শেখানো হয়েছে, শুধু এটুকু শিখতে হবে এখানে যে যদি কোনো সেন্টেন্সে কনজাংশন থাকে তাহলে কনজাংশনের উভয় পাশেই প্যাসিভ ভয়েস হবে। আর যেখানে কোনো সাবজেক্ট বা যেখানে কোনো অবজেক্ট থাকবে না কোনো ভার্বের পরে, সেখানে ইটটাকে অবজেক্ট ধরে নিতে হবে এবং প্যাসিভের সময় ওই ইটটাই সাবজেক্ট আকারে বসবে। এই হলো আমাদের কাজ। আচ্ছা, এরপরে দেখি তো অন্য বিষয়টা কিভাবে আমরা আলোচনা করতে পারি। দেখা যাক এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আর কি কি বিষয় নিয়ে কাজ করব আমরা।
আজকে আমাদের লক্ষ্য হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সমস্ত বিষয় সুন্দর করে তোমাদের তুলে ধরা তোমাদের সামনে, যা তোমরা সহজে বুঝতে পারবে। আচ্ছা, আমরা এখানে একটা বিষয় দেখব, সেটা খুব মজার ব্যাপার। সেটা হলো যে অনেক সময় গ্রুপ ভার্বস বসে, অনেক সময় গ্রুপ ভার্বস বসে, অর্থাৎ ভার্বের পরে যখন প্রিপোজিশন বসে তখন তাকে গ্রুপ ভার্বস বলে। যেমন হি লাভড, হি লাভড অ্যাট মি, সে আমাকে বিদ্রুপ করেছিল। সাবজেক্ট লাভড অ্যাট, এটা গ্রুপ ভার্ব, এটা অবজেক্ট। খুব মজার ব্যাপার, এই ধরনের সেন্টেন্সেও কিন্তু প্যাসিভ ভয়েসে খুব সহজে করা যায়। সেটা কি? আই ওয়াজ লাভড অ্যাট বাই হিম। দেখো, কোনো নিয়ম চেঞ্জ হয়নি কিন্তু। এই লাভড অ্যাট এটা গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বের কোনো চেঞ্জ হলো না, যা আছে তাই থেকে গেল। তাহলে আমরা কি শিখলাম? যে যদি কোনো ভার্বের পরে প্রিপোজিশন বসে গ্রুপ ভার্ব তৈরি করে, প্যাসিভ ভয়েসে শুধু টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না। একেবারে সহজে এবং সুন্দর করে করা যায়, একেবারে সহজ। এরপরে আমরা সেন্টেন্স দেখো কিভাবে করতে পারছি আমরা। গ্রুপ ভার্বের কথা গেল। আচ্ছা, ফ্যাক্ট মানে ঘটনা, ফ্যাক্ট অর্থ ঘটনা। তাই কোন সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকা সত্ত্বেও যদি অন্য কোনো ঘটনা যুক্ত করা হয় তাহলে তাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। যেমন উই মেড হিম লিডার, উই মেড হিম লিডার। সাবজেক্ট ভার্ব ট্রানজিটিভ অবজেক্ট। দেখো, উই মেড হিম যদি তুমি বলো, তোমরা বলছো কি উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম। হোয়াট হ্যাভ ইউ মেড হিম, তাহলে কিন্তু উত্তরটা আসে না। কিন্তু তখন এইটা যখন লেখা হবে লিডার, আমরা তাকে নেতা বানিয়েছিলাম। উই মেড হিম প্রেসিডেন্ট, উই মেড হিম সেক্রেটারি, উই মেড হিম লিডার, উই মেড হিম চেয়ারম্যান, উই মেড হিম আওয়ার সোলি লিডার। এই ধরনের সেন্টেন্স যখন হবে, এই যে এই অবজেক্ট থাকা সত্ত্বেও এই অবজেক্ট অতিরিক্ত ঘটনা যুক্ত না করলে ফ্যাক্টিটিভ অবজেক্ট, এই অতিরিক্ত অবজেক্ট যুক্ত না করলে এই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করা যাচ্ছে না। যেহেতু অতিরিক্ত ঘটনা যুক্ত হচ্ছে, এই ঘটনা মানে ফ্যাক্ট, এই অতিরিক্ত ফ্যাক্ট যুক্ত হচ্ছে, তাই এই ফ্যাক্টকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। যে সমস্ত সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, এই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত অবজেক্ট ব্যবহার করতে হয়, সেই ধরনের সেন্টেন্স এর ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব এবং অবজেক্টকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার এই হলো যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় ফ্যাক্টিটিভ অবজেক্ট কখনো চেঞ্জ হবে না, ফ্যাক্টিটিভ অবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট হতে পারবে না। এটাই আমাদের মূল বিষয় আজকে শেখা। সেটা কি? যে একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকে, একে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় ফ্যাক্টিটিভ অবজেক্টটা সাবজেক্ট আকারে বসতে পারবে না। তাহলে কি হচ্ছে? প্যাসিভ করলে এটা হবে যে হি ওয়াজ মেড লিডার বাই আস। আমরা কিন্তু নিয়মের চেঞ্জ করিনি, সম্পূর্ণ নিয়ম আগের মধ্যে আছে। সেটা কি? অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, অক্সিলারি ভার্ব বসলো, ভার্বের পাস্ট পারসন ফর্ম হলো, সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, তারপর বাই বসলো, আর ওই যে ফ্যাক্টিটিভ অবজেক্ট, সেই ফ্যাক্টিটিভ অবজেক্ট কিন্তু তার চেঞ্জ হলো না, ওটা যা ছিল তাই হচ্ছে। আমরা অনেক সময় দেখি একটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকে না, ভার্বের কমপ্লিমেন্ট থাকে না, সেই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করবো সেটা নিয়ে এখন কথা বলবো। যেমন দেখো তো, এটা দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং। আচ্ছা, এই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট নেই, দ্য হাউস ইজ বিল্ডিং, এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই, কিন্তু তারপরে কি এটার কমপ্লিমেন্ট নাই, দ্য হাউস ইজ বিল্ডিং, এই সেন্টেন্সের কোনো কমপ্লিমেন্ট নেই। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন আমরা প্যাসিভ ভয়েস করবো তখন শুধু ভার্বের চেঞ্জ হবে, সাবজেক্টের কোনো চেঞ্জ হবে না। ভার্বটা বি ভার্ব এবং যেটা আমাদের ফাইনাইট ভার্ব এর শুধু চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না। সেটা কেমন হচ্ছে দেখো তো, দ্য হাউস, সাবজেক্ট কোনো চেঞ্জ হলো না, যা আছে তাই, দ্য হাউস ইজ বিং বিল্ড হয়ে গেল। কেমন? আচ্ছা,
এটা তো কন্টিনিউয়াস টেন্স, এটা তোমরা বুঝতে পারছো। সেই ক্ষেত্রে এটা কি দেখো, কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েস করলে অক্সিলারি ভার্বের পরে একটা বিং বসে, অক্সিলারি ভার্বের পরে একটা বিং বসে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আমরা এখানে খুব সহজেই বুঝতে পারছি যে কত সহজে এটা করা সম্ভব। আর একটা সেন্টেন্স আমরা কাজ করব, সেটা হচ্ছে কগনিট অবজেক্ট। কি নিয়ে কাজ করব? সেটা হচ্ছে কগনিট অবজেক্ট। কগনিট অবজেক্ট থাকলে কি হয়? আমরা কিন্তু আগে বলেছিলাম, দেখো, হি ran a race। আচ্ছা, রান মানে দৌড়ানো, ইনট্যানজিটিভ ভার্ব। রেস দৌড়, এটা হচ্ছে নাউন, তার অর্থ অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। আমাদের মজার ব্যাপার হলো এখানে যে সমস্ত ইনট্যানজিটিভ, আমরা কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম বি ভার্ব এবং ইনট্যানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, কিন্তু এখানে ইনট্যানজিটিভ ভার্বের পরে যদি সমশ্রেণীর বা সমজাতীয় ওয়ার্ড অবজেক্ট রূপে বসে, এই ধরনের অবজেক্ট বলা হয় কগনিট অবজেক্ট। আর যে ভার্বগুলো হয় তাদেরকে বলা হয় কগনিট ভার্ব। তাহলে কি শিখলাম? ইনট্যানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, ইটস ওকে, নো প্রবলেম, বাট ইম্পারেটিভ সেন্টেন্সের পরে যদি সমশ্রেণীর বা সমজাতীয় ওয়ার্ড অবজেক্ট রূপে কাজ করে তখন তার প্যাসিভ ভয়েস হয়। সেই ক্ষেত্রে ওই অবজেক্টকে বলা হয় কগনিট অবজেক্ট, কগনিট অবজেক্ট, আর এই ভার্বকে বলা হয় কগনিট ভার্ব। যদি কগনিট ভার্ব এবং কগনিট অবজেক্ট থাকে তাহলে তার প্যাসিভ ভয়েস হয়। কেমন সেটা দেখো, a race was run by him। এই ক্ষেত্রে হলো, এই ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কগনিট ভার্বেরও প্যাসিভ ভয়েস করা সম্ভব যদি কগনিট অবজেক্ট থাকে। আরেকটা সেন্টেন্স দেখো, হি slept a sound sleep। তাহলে কি হলো? একই নিয়ম, a sound sleep was slept by him। এই আমাদের আজকের আলোচনা তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে প্যাসিভ ভয়েস করার যে সাধারণ রুলসগুলো সেগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করে শেষ করে দিলাম। আশা করি তোমরা এই ভয়েস চেঞ্জে আর কোনো সমস্যা ফিল করবে না, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আমাদের পরবর্তী আরও ক্লাস থাকবে, সেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে, ইম্পারেটিভ সম্পর্কে এবং ব্যতিক্রম কিছু নিয়ম সম্পর্কেও আমরা কথা বলবো, কাজ করব। তাহলে মোটামুটি আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার যে সাধারণ নিয়মগুলো সেগুলো শেষ করে দিলাম। এর পরবর্তী ক্লাসে ভয়েস চেঞ্জের আরও অনেক আলোচনা করব। Thank you. I hope you all can understand about the simple rules of making passive voice. So I would like to request you that please like it, share it, and subscribe it so that I can work better for you all. Thank you all. Assalamu alaikum.